Guess what? What? ভারতীয় রেলের প্রযুক্তির ইতিহাসে এক সোনালী অধ্যায়। কেন এই কথা বলছি? কারণ আত্মনির্ভর ভারতে এবার হাইড্রোজেন ট্রেন। কাল থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। আমরা যদি ইতিহাস দেখি, 1853 সালে দেশের মাটিতে প্রথম বাষ্পীয় ইঞ্জিন চালিত যাত্রীবাহী ট্রেন চলা শুরু হয়। আর তারপরে আমরা বারবার বিবর্তন দেখেছি, স্টিম দেখেছি, ডিজেল দেখেছি, বিদ্যুতায়নের যুগ পেরিয়ে এবার হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আমরা বিদেশের মাটিতে হাইড্রোজেন ট্রেনের কথা দেখেছি, শুনেছি, এবার ভারতের মাটিতে এক ইতিহাস তৈরি হতে চলেছে। নিঃসন্দেহে দেখো, ভারতের যদি ট্রান্সপোর্ট হিস্ট্রি বলা যায়, তাতে একটা মাইলস্টোন আগামীকাল হতে চলেছে। এই হাইড্রোজেন ট্রেন তার চালু হওয়ার সঙ্গে সঙ্গে 87 কিলোমিটার ডিস্টেন্সের এই যে রেলপথ, সেই রেলপথ ভারতকে পৌঁছে দেবে সেই দেশগুলির সঙ্গে একই কক্ষে, যাদেরকে বলা হয় একেবারে প্রথম বিশ্বের দেশ হিসেবে যারা পরিচিত, জাপান, জার্মানি, ইউএস এর মতো দেশ, যারা এখনো পর্যন্ত ফুয়েল এমিশনের ক্ষেত্রে, যারা অল্টারনেটিভ ব্যবহারের ক্ষেত্রে এবং জিরো কার্বন এমিশনের ক্ষেত্রে অল্টারনেটিভ দেখার জন্য রেলওয়েজে এই হাইড্রোজেন ফুয়েল ট্রেন চালু করতে পেরেছে। ভারত সেই পর্যায়ে উঠে যাবে। প্রায় 86.5 কিলোমিটার ডিস্টেন্সের এই যাত্রাপথ এবং এর প্রোটোটাইপ হিসাবে, একটা বলা যেতে পারে ট্রায়াল রান হিসেবে, একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। 10 কোচের এই ট্রেন, সেখান থেকে এই ট্রেনের হাইড্রোজেনের যোগান থাকবে এবং এই ট্রেন কিন্তু চলবে নিজেই শক্তি তৈরি করে। সেটাই কিন্তু এই ট্রেনের সব থেকে বড় বিশেষত্ব, যে এর যে এনার্জি জেনারেশন, সেটা এই ট্রেন নিজেই নিজের মতো করে করবে এবং যে বাষ্প এই ট্রেন ছাড়বে সেটা কিন্তু একেবারে হাওয়া, অর্থাৎ নর্মাল যেটা বাষ্প বলা হয় বা H2O যে বাষ্প হয়, সেই বাষ্প ছাড়বে, অর্থাৎ জিরো কার্বন এমিশন থাকবে এই ট্রেনের। এবং এই ট্রেন 2600 যাত্রী বহনের ক্ষমতা রয়েছে এবং একই সঙ্গে প্রায় 110 কিলোমিটার গতিতে এই ট্রেন ছুটার ক্ষমতা রয়েছে। কিন্তু যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে এই ট্রেনের যে মেকানিজম। ইতিমধ্যেই যে এনার্জি অর্গানাইজেশন রয়েছে বা পেসো রয়েছে, পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ অর্গানাইজেশন, তাদের তরফ থেকে একটি বিশেষ ছাড়পত্র দরকার হয় হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য। সেই ছাড়পত্র ভারত পেয়ে গিয়েছে এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে জিন্দ থেকে সোনিপত এই ডিস্টেন্সের হাইড্রোজেন ট্রেন প্রথমবারের জন্য চালু হতে চলেছে, যা নিঃসন্দেহে ভারতের ট্রান্সপোর্টেশন হিস্ট্রিতে এবং রেলের ইতিহাসে একটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক। বেশ মৈত্রী। Guess what? কাল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। হরিয়ানায় প্রথম হাইড্রোজেন ট্রেনের পথ চলা শুরু। হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ছুটবে এই হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে তৈরি। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, একটা অপ্রচলিত শক্তি দিয়ে এবার ট্রেন চলবে, স্বাভাবিকভাবেই নিঃসন্দেহে একটা বিরাট পদক্ষেপ এবং রেলের ক্যালেন্ডারে একটা দিন। আমি একটু জানতে চাইবো স্পেসিফিক কি কি থাকছে এই হাইড্রোজেন ট্রেনে। প্রথমত হচ্ছে ট্রেনটাতে তোমার ফুয়েল সেল প্রপালশন সিস্টেম রয়েছে,
যার ফলে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেনটা চলতে পারবে। তবে আপাতত সিদ্ধান্ত নেওয়া আছে বাণিজ্যিক বা কমার্শিয়াল রান যেটা হবে সেক্ষেত্রে গতিসীমা 75 থেকে 80 কিলোমিটারের মধ্যে রাখা হবে। 10টা কোচ থাকতে প্রায় 2600 করে যাত্রী এতে ভ্রমণ করতে পারবেন এবং প্রচলিত ডিজেল ট্রেনের তুলনায় এখানে কার্বন নির্গমন সম্পূর্ণ শূন্য হবে। আপাতত 10টা বগি নিয়ে তৈরি ট্রেন 11টা স্টেশনে থামবে। আরডিএস এর তরফ থেকে বারবার করে পরীক্ষা করা হয়েছে কোচি, তার যে ব্রেকিং সিস্টেম, তারপর ট্রেন চললে তার একটা কম্পনা সেটিকে পরীক্ষা করা হয়েছে ফুটিয়ে ফুটিয়ে। এবং তুমি জানো যে 2026 সালেরই এই গত মাসে আমরা দেখেছিলাম 120 কিলোমিটার গতিতে এই হাইড্রোজেন ট্রেনের যে পরীক্ষা সেটা করা হয়েছে। এবং এই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা, ডিসি এয়ার কন্ডিশন সিস্টেম, আরামদায়ক আসন, একাধিক আধুনিক যে সুবিধা সমস্ত কিছু থাকবে এবং ট্রেনের জন্য আলাদা রিফুয়েলিং স্টেশনও তৈরি করা। সব দিক থেকে দেখতে গেলে অত্যন্ত আধুনিক, অত্যন্ত দ্রুত গতিতে চলবে এবং আগামী দিনে এটাই ভারতের আধুনিক প্রতিসাধনা ট্রেন জায়গা করে নেবে এমনটাই জানা যাচ্ছে, যা হরিয়ানার জিন থেকে সোনিপত থেকে আপাতত চালু করা হচ্ছে। বেশ, ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন, আত্মনির্ভর ভারতে হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হতে চলেছে আগামীকাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন, হরিয়ানায় প্রথম হাইড্রোজেন ট্রেনের পথ চলা শুরু হবে এবং হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিন্ড থেকে সোনিপত পর্যন্ত ছুটবে এই হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন ট্রেনটি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতীয় হাইড্রোজেনের ট্রেনের শক্তি সর্বোচ্চ গতি ঘন্টায় 120 কিলোমিটার। মোট 10 কোচে প্রায় 2600 জন যাত্রীর ব্যবস্থা। ট্রেনে স্বয়ংক্রিয় দরজা, ডিসি এয়ার কন্ডিশনিং। হাইড্রোজেন ট্রেনের শক্তি রয়েছে আরামদায়ক আসন সহ একাধিক আধুনিক সুবিধা। আমরা কথা বলেছিলাম সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বিজ্ঞানী জিষ্ণু বসুর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। দূষণ মুক্ত জ্বালানি এবং তাতে দেশের প্রগতি এর সঙ্গে আমাদের এগিয়ে চলতে হবে। সেই হিসেবে এই কেন্দ্রীয় সরকার অসাধারণ কাজ করছেন এবং এই যে প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, সেইটা ভারতকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছে। এবং এর সঙ্গে ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের প্রযুক্তিবিদ, তারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের যে সিদ্ধান্ত তার সঙ্গে কাজ করছেন, এদের সকলকেই দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন। ट्यूबलाइट दीदी, देख रही हो नई ट्रेन को? एकदम बिना आवाज के आई है। हाँ, न धुआं दिखा न शोर आया। इसकी तबीयत तो ठीक है ना? अरे बिटिया, ठीक तो हो, कुछ बोल क्यों नहीं रही? मैं बिल्कुल ठीक हूँ अंकल। मैं ऐसे ही शांत रहती हूँ, ज्यादा आवाज नहीं करती। ऐसे कैसे? तो चलती कैसे है तू? धुआं भी नहीं निकल रहा। मैं हाइड्रोजन से चलती हूँ। हाँ है? हाइड्रेशन? गर्मी में पानी की कमी हो गई क्या बिटिया को? हाइड्रेशन नहीं अंकल, हाइड्रोजन। मेरे अंदर फ्यूल सेल है जो हवा से ऑक्सीजन और हाइड्रोजन मिलाकर बिजली बनाता है और साइलेंसर से सिर्फ साफ पानी की भाप और गर्मी निकलती है। अच्छा जी, तू भी विदेशी ट्रेनों जैसी ताकतवर होगी क्या? विदेशी ट्रेनें? अरे किस जमाने में रहते हो डब्बा राम अंकल? नया भारत है ये। जर्मनी और चीन की हाइड्रोजन ट्रेनों में तो सिर्फ 2-3 डिब्बे होते हैं, लेकिन मेरे पास पूरे 10 डिब्बे हैं। और ताकत? जर्मनी की ट्रेन 400 किलोवाट की ताकत पे चलती है और मेरी ताकत पूरे 3200 हॉर्स पावर। मेरी बराबरी कोई नहीं कर सकता। अरे बाप रे, तो फिर इतनी लंबी ट्रेन में कितनी सवारी आती है? 500, 1000? पंखा भाई, जरा कसकर पकड़ लो छत को, कहीं सुनकर चक्कर खाकर गिर न जाओ। एक साथ पूरे 2600 यात्री। 2600? वाह रे मेरी बिटिया,
ना किया शोर, ना मचाया बवाल, नए भारत की नई ट्रेन ने कर दिया कमाल। क्लीन एनर्जी, जीरो एमिशंस और दुनिया में सबसे आगे। स्वागत कीजिए इंडिया फर्स्ट हाइड्रोजन ट्रेन का। এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে রেলের সাবওয়ে জট কাটলো। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মিলল সূত্র। শিয়ালদা শাখার 25 জায়গায় সাবওয়ে তৈরির অনুমতি। দ্রুত 7 জায়গায় লাইট হাইট সাবওয়ের কাজ শুরু। 1 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট রেলের। তৃণমূল জামানায় অ্যাপ্রোচ রোডের অনুমতি মেলেনি। দুর্ঘটনা যানজট কমাতেই নতুন সাবওয়ে। ইতিমধ্যে 35 কোটি টাকা বরাদ্দ। LHS का काम नॉर्मली 1 साल लगता है जब से आपका वर्क स्टार्ट होता है, क्योंकि जो हम ब्लॉक इंसल्ट करते हैं प्लस उसके बाद में अप्रोच रोड बनता है, वाटर इनग्रेस को रोकने के लिए कुछ वर्क करने पड़ते हैं, सम्प वगैरह बनाना होता है, तो उसमें 1 साल से थोड़ा टाइम लगता है करीब। पर कुछ जगहों पर केयरफुली सिलेक्ट किया गया जहाँ पर बहुत हैवी ट्रेसपासिंग था, तो 7 ऐसी लोकेशन सिलेक्ट किया गया और रेलवे बोर्ड ने, जो कि पॉलिसी में नहीं भी आता है, फिर भी 7 हमारे लेवल क्रॉसिंग अनऑथराइज्ड ट्रेसपासिंग पर LHS का या सबवे का सैंक्शन दिया है हमको। রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেও এই সমস্ত LHS তৈরি করার প্রসঙ্গ উঠেছিল এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকে যে টাস্ক ফোর্স তৈরি করা হয় তাদের তরফ থেকেই কাজগুলি করার জন্য দ্রুত জমির এবং ট্রাফিক সংক্রান্ত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। একই সংক্রান্ত কাজ রোড ওভারব্রিজের ক্ষেত্রে যাতে করতে পারা যায় সে ব্যাপারেও রেলের সঙ্গে কথা চালাচ্ছে রাজ্য। তার কারণ শিয়ালদা ডিভিশনের মতো বেশ কতগুলি জায়গাতে আরবি তৈরি করতেছে ইতিমধ্যেই যে ফিজিবিলিটি স্টাডি তা শুরু করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। ক্লাস 9 থেকে 12 এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের। 5 বছরে প্রতি বছর 10,000 পড়ুয়াকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ডিজিটাল প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার ল্যাবগুলির পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ। সমস্ত স্কুলকে 22 জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ স্কুল বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ স্কুল শিক্ষা কমিশনারের। রাজ্যের স্কুলগুলোতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। হ্যাঁ, ঠিক শুনছেন, রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। ক্লাস 9 থেকে 12 এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ঠিক কি নির্দেশ এলো স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে? এবং অবশ্যই জানতে চাইবো, এই যে রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, কিভাবে কাজ করবে এই ল্যাব, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের? রাজ্য সরকারের লক্ষ্য আগামী 5 বছরে 1 লক্ষ ছাত্রছাত্রীদেরও বেশি ছাত্রছাত্রীকে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া, এবং সেই কারণেই এই ল্যাব স্কুলে স্কুলে তৈরি করা হবে। কতগুলি স্কুলে এই ল্যাব তৈরি করা যেতে পারে তার জন্য স্কুলগুলি থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আগামী 22 তারিখের মধ্যে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসদের এই রিপোর্ট দিতে বলেছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। যেটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চাইছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যানিমেশন, গ্রাফিক্স তৈরি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির শিক্ষা দিতে, এবং সেই কারণেই স্কুল শিক্ষা দপ্তর মনে করছে স্কুলে স্কুলে এই ল্যাব তৈরি হওয়া প্রয়োজন। আর সেই কারণেই রাজ্য জুড়ে যে স্কুলগুলি রয়েছে সরকারি এবং সরকারি অনুমোদিত, প্রত্যেকটি স্কুলে কম্পিউটার রয়েছে, কিন্তু সেই কম্পিউটারের মাধ্যমে আদৌ কি এই প্রশিক্ষণ দেওয়া সম্ভব? তার কারণ এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা পর্যাপ্ত পরিকাঠামোর প্রয়োজন, আর সেই পরিকাঠামো রয়েছে নাকি তার জন্যই প্রত্যেকটি স্কুলকে আগামী 22 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চূড়ান্ত করবে যে প্রাথমিকভাবে কোন কোন স্কুলকে চূড়ান্ত করা হবে এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর শিবাজি পাল। একটু প্রথমেই জানতে চাইবো যে রাজ্যের স্কুলগুলিতে এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব হচ্ছে, এটা শোনার পর কেমন লাগছে? প্রথমেই খুব ভালো লাগছে। অবশ্যই এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আমি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে অবশ্যই শুভেচ্ছা জানাবো, অভিবাদন জানাবো, থ্যাংক ইউও জানাবো যে এরকম একটা আধুনিক যুগোপযোগী সাবজেক্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য, এবং এটা অবশ্যই ছাত্রছাত্রীদের উৎসাহ আরো বাড়াবে।
আজকাল যারা জেন জি তারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন। কন্টেন্ট ক্রিয়েশন ইকোসিস্টেমে অনেকগুলো ভার্টিক্যাল রয়েছে, সেখানে এক্সটেন্ডেড রিয়ালিটি রয়েছে, ভিএফএক্স রয়েছে, সেখানে অ্যানিমেশন রয়েছে, এই সব কিছু রয়েছে। এবং তার সঙ্গে আরো একটা জিনিস আমার অনুরোধ থাকবে রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে, এর সঙ্গে এআই কে অবশ্যই অন্তর্ভুক্তি যেন করা হয়। উইদাউট এআই এখন এই জিনিসগুলো কিন্তু আর সেভাবে মূল্যবান থাকছে না। মানে এখন আর ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যানিমেশন শেখার প্রয়োজন নেই, আমরা এআই ইউজ করছি এক্সটেন্সিভলি। সো কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবটা যেন বেসড অন এআই হয়, সেটা একটা অনুরোধ থাকলো আমার তরফ থেকে। এবং আরো একটা কথা, এর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বেশ জটিল এবং বেশ ব্যয়বহুল ইনফ্রাস্ট্রাকচার। একটা সঠিক কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করতে গেলে বেশ ভালো রকমের খরচা রয়েছে। আশা করবো রাজ্য সরকার সেই দিকে নজর দেবেন। মানে এটা যেন এরকম না হয় যে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি হলো কিন্তু সেটা এফেক্টিভ হলো না, এটা কিন্তু খুব জরুরি। সেই জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেই ব্যাপারে যেন নজর দেন শিক্ষা দপ্তর। সিবিএসই আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে এখন এই ধরনের শিক্ষা দেওয়া হয়, এই ধরনের ক্লাস করানো হয়, কিন্তু আমাদের রাজ্যে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিষেবা পাওয়া যায়নি এতদিন। তো সেই সময় এবার যারা তারা পাবেন, কিন্তু আমাদের সময় তো আমরা এটা পাইনি। কোথাও গিয়ে আপনাদের সময় যখন শুরু করবেন ভেবেছিলেন, কিভাবে শুরু করেছিলেন? আমরা তো সেলফ টট, নিজেরাই। আজকাল কি হয়েছে, সেলফ টট, আমরা নিজেরাই শিখেছি নিজেদের প্রয়োজনীয় যা কিছু শেখার, নিজেরা বসে বসে রাতের পর রাত জেগে এগুলো শিখেছি। কিন্তু স্কুলে এটা কিন্তু একটা দারুণ অভাবনীয় একটা স্টেপ, যে ছোটবেলা থেকে ছাত্রছাত্রীরা এটা শিখে আসছে। তো যখন তারা গ্র্যাজুয়েশন লেভেলে যাবেন তখন অলরেডি তারা অনেক কিছু জানেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। আমাদের যেটা কষ্ট করে আমাদের অনেক পরে শিখতে হয়েছে রাতের পর রাত জেগে, সেটা কিন্তু এখন আর করতে হবে না। একটা বেসিক নলেজ অন্তত পক্ষে ছাত্রছাত্রীদের থাকবে যারা এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে অংশ নেবেন। এটা ভালো উদ্যোগ। যারা এই শিক্ষাটা নেবেন তারা যদি ভাবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, সেটা ভাবার প্রয়োজন নেই। এখানে আমি বলতে চাইছি জীবিকার স্কোপ কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয়, তাছাড়াও এই ইকোসিস্টেমের পার্ট হিসেবেও জীবিকার সুযোগ রয়েছে। সুতরাং যিনি ভালো সাউন্ড নিয়ে ভাবছেন তিনি সাউন্ডের দিকে যদি মাস্টার করেন বা স্পেশালাইজেশন করেন, তার কিন্তু ভালো সুযোগ রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে কন্ট্রিবিউট করার এবং ইনকাম করার। যিনি ক্যামেরাটা ভালো বোঝেন, মাল্টিমিডিয়া ভালো বোঝেন, যিনি গ্রাফিক্স ভালো বোঝেন, তারও সুযোগ রয়েছে। অবশ্যই একটা আয়ের পথ খুললো ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার বাইরে। মানে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হচ্ছেন তারা একটা নির্দিষ্ট ধারার দিকে এগোন, কিন্তু এখানে আরো অনেক বেশি সুযোগ রয়েছে, অনেক ধারা খুলে যাবে একটি ছেলে বা মেয়ের কাছে যদি তারা এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে সঠিক অর্থে বেসিক জিনিসটা শিখে নিয়ে তারপর একটু বিশেষজ্ঞের দিকে এগোন, বিশেষভাবে শিক্ষা নেওয়ার দিকে এগোন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কারা কারা এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। কামিয়া জানি, যিনি বছরে কত আয় করেন জানেন? 50 কোটি প্রায়। ভুবন বাম, যিনি 20 কোটি রোজগার করেন প্রায়। ক্যারি মিনাটি, যার কথা আমরা কম বেশি সবাই জানি, তার বছরে আয় প্রায় 15 কোটি। রাজ শামানি রয়েছেন, যিনি বছরে প্রায় 12 কোটি আয় করেন। আশিস চঞ্চলানি রয়েছেন, যিনি 12 কোটি আয় করেন। এই প্রশিক্ষণ শেষ করলে একজন পড়ুয়া কি পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবে? সে প্রশ্ন অবশ্য থাকছে। ইতিমধ্যে আমি যোগাযোগ করতে পেরেছি কন্টেন্ট ক্রিয়েটর শফিকুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে। প্রথমেই জানতে চাইবো যে রাজ্যের এরকম একটা উদ্যোগ, কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি হবে, পড়ুয়ারা সেখানে প্রশিক্ষণ পাবে, কি মনে হয়? না, উদ্যোগটা তো ভালো। আমরা যখন শুরু করেছিলাম কাজটা, আমরা তো মানে ওই ঠকে শেখা বা ওই ইউটিউব দেখে কি করে কি করতে হয় না করতে হয় এটা আমরা শিখেছি। যদিও আমাদের একটা অডিও ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু আমরা অডিও ভিজুয়াল মিডিয়াতে কাজ করেছি, কিন্তু অনেকেই যারা মানে শুরুই করেছেন এই মোবাইল হাতে করে নিয়ে কন্টেন্ট মানে ক্রিয়েট করার যে বিষয়টা, তো সেটা সবটাই হাতে করি ঠকতে এটা করলাম, হলো না, একটা হয়তো হিট হলো। এই যে এইভাবে একটা শুরু করা, আর একটা হচ্ছে একেবারে হাতে কলমে শিখে কাজটা শুরু করা। এটা যে কোনো মানে ক্ষেত্রে এটা ভালো হয় যদি একটা কোনো ল্যাব থাকে, একটা মানে একটা এডুকেশন সিস্টেম থাকে, একজন কেউ অভিজ্ঞ মানুষ শেখাচ্ছেন কিভাবে ক্রিয়েট করতে হয়, কি কন্টেন্ট ধরলে ভিউ হতে পারে, মানুষ চাইবেন, মানুষ চাহিদা কি, চাহিদাটা পূরণ করতে গেলে কি কি থাকবে। যেমন
সাংবাদিকতা শেখানোর ক্ষেত্রে আগে যখন প্রথম মানে এই যে মিডিয়া এসেছিল তখন তার সাংবাদিকতার কোর্স ছিল না, কিন্তু একটা সময় এটা একটা সাবজেক্ট হিসেবে চলে এলো। স্কুল কলেজে পঠন পাঠন শুরু হলো, মাস কমিউনিকেশন জার্নালিজম কোর্স তৈরি হলো, এবং তার মাধ্যমে সত্যি আজকে মিডিয়াতে যারা এন্ট্রি করছেন অল্প বয়সী যারা, তারাও কিছু একটা শিখে আসছে, থিওরিটা শিখে আসছে বা আসছেন। তো এটা কাজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। ঠিক তেমনি এটা একটা সময় আমরা ভাবতেই পারতাম না যে এটা কোনো সাবজেক্ট হতে পারে, ল্যাবের ব্যাপার আছে, পড়াশোনার জায়গায় আসতে পারে। কিন্তু আজকে ডিমান্ড তৈরি হয়েছে, আজকে মার্কেটে কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া একটা বিরাট দাপট তৈরি করছে। সেখানে একটা এডুকেশন থাকাটা মনে হয় জরুরি। এটা একটা পজিটিভ একটা উদ্যোগ। এই মুহূর্তে ব্রেকিং আপডেট। রাজ্যে চলতে থাকা নিয়োগ প্রক্রিয়ার তথ্য তলব। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তথ্য তলব করল। রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতিতে জের। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে। নজিরবিহীন ভাবে রাজ্যের সব নিয়োগকারী সংস্থার থেকে তথ্য চেয়ে পাঠানো হলো। মূলত 3 দফা তথ্য চাওয়া হলো ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে। 22 মে 2024 আগে কি কি নিয়োগ হয়েছে, 10ই জুন 2025 থেকে 18 মে 2026 পর্যন্ত কোথায় কোথায় নিয়োগ হয়েছে, এবং 18 মে 2026 পর কোথায় কোথায় নিয়োগ শুরু হয়েছে। মূলত যে তথ্য চাওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে 11টি নিয়োগ সংস্থাকারী দপ্তরের থেকে, সেখানে বলা হচ্ছে প্রতিটি নিয়োগে কত শূন্যপদ ছিল, কবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং বর্তমান নিয়োগে কোন পর্যায়ে রয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছে 11টি নিয়োগকারী সংস্থাকে, যার মধ্যে সিভিল সার্ভিস কমিশন রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। রাজ্যে মোট 11টি নিয়োগকারী সংস্থা রয়েছে এবং প্রত্যেকটি সংস্থাকেই রিপোর্ট দিতে হবে আগামী 7 দিনের মধ্যে। এবং এই তথ্যের ভিত্তিতেই বাকি যে নিয়োগ প্রক্রিয়া থাকবে তার বিষয় নিয়ে সংরক্ষণ নীতি পর্যালোচনা করা হবে। তুমি দেখেছো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে এই ওবিসি সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার করেছে রাজ্য সরকার। ফলত সেক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াগুলি বর্তমানে চলছে তা নিয়ে রাজ্য সরকার কি সংরক্ষণ নীতি নেবে তা সিদ্ধান্ত নিতেই এই তথ্য চাওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। বেশ। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি, সরকারের নীতিতেই গুরুত্ব তদন্ত কমিশনের। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন। রথের দিন জগন্নাথ আরাধনায় অবসরপ্রাপ্ত বিচারপতি। মারাত্মক একটা টাপ কাজও দেওয়া হয়েছে, রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির রহস্যভেদ করা। সেখানেও একটা মারাত্মক শক্তি প্রয়োজন। জগন্নাথের শক্তি প্রয়োজন, সত্যির সন্ধানে সবসময় জগন্নাথ দেবের যে 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 হিন্দুত্বের যে ফিলোসফি প্রিচ করা হয়, ইফ ইউ ফলো ইট অফকোর্স উইল রিচ টু দি গোল। জিটিএ থেকে যদি শুরু করি সাগর পর্যন্ত একাধিক দুর্নীতি বিভিন্ন সময় আপনার এজলাসে দেখেছি, বিভিন্ন মামলাতে তো রয়েইছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি পারবেন রহস্য ভেদ করতে, মানে কি মনে হয়? আমি অবশ্যই আশাবাদী। বিশেষ করে বর্তমান রাজ্য সরকার তাদের যে জিরো টলারেন্সের নীতি নিয়েছে, অবশ্যই এটার একটা পজিটিভ এন্ড আমি আশা করছি এবং পাবো বলেই আরও আর মনে হয়।